21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ প্রস্তুত আছি। মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি বলেছেন আমি অনেক কেস লড়েছি। আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। যদি না করতে পারেন তাহলে 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং 9 বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না। এবং এটা যদি আপনি করেন তাহলে 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় হবে। আমি অন বিহাফ অব দি বিজেপি আগেও বলেছি, আজও বলি, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন 26-এ বিজেপিকে আনুন। 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর, কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে 700 কোটি টাকা উঠেছে সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল এবং বেনিফিশিয়ারি এই কেসে। আমরা বলছি না, সুজয় কৃষ্ণ ভদ্র বলছে, সিবিআই চার্জশিটে বলছে। স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি। সাথে সাথে যারা 23 লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। আগামী 21 তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমি বলবো 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভের জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম। তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে, তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না। আমরা এটা আপনার কাছ থেকে আশা করি। আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা 44, প্যারা 28 ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অব দি স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট।
এইটা প্রিন্টেড আছে অর্ডারে। আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক, তারা তো এই পয়েন্টগুলো বলতে পারত। আপনি নিজে বলেছেন আমি লয়ার, আমি দাবি করব, অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন। আপনি ক্যালকাটা বারের মেম্বার, মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি। আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। যদি না করতে পারেন তাহলে 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং 9 বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ভাই ঠিক আছে, ঠিক আছে, যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমরা দেখতে চাই, শুনুন, পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায়। কাজেই দুটো পথই আমাদের কাছে, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব, আইন মোতাবেক কাজ করব। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম।